সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? তোমরা জানো ইতিমধ্যে আর্টিকেলসের 6টা ক্লাস হয়ে গেছে। আজকে আর্টিকেলসের 7 নম্বর ক্লাস শুরু হবে। তো 6 নম্বর ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ডেফিনিট আর্টিকেলসের যে দা, এটা ব্যবহারের ভিত্তিতে এর যে প্রয়োগ সেই বিষয়ে আলোচনা চলছিল 6 নম্বর ক্লাসে। এ বিষয়ে 39টা নিয়ম ইতিমধ্যেই তোমাদের সাথে আলোচনা করে ফেলেছি, অর্থাৎ ডেফিনিট আর্টিকেলসের যে ব্যবহারের ভিত্তিতে যে প্রয়োগ তার 39টা নিয়ম ইতিমধ্যে আলোচনা করেছি। আজকে 40 নম্বর থেকে আলোচনা করব 7ম ক্লাসে। তার আগে বলে নিই যে গত যে 6টা ক্লাসে আলোচনা হয়েছে, তোমরা যদি এই ক্লাসগুলো মিস করে থাকো তাহলে এই 7 নম্বর যে ক্লাসটা আজকে আলোচনা হবে এই ক্লাসের ভিডিও ডেসক্রিপশনে আগের 6টা ক্লাসের এবং পার্টস অফ স্পিচের যে ক্লাসটা আছে তার লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে শিক্ষার্থী ভাই ও বোনেরা আর দেরি না করে চলো আমরা 7 নম্বর ক্লাসটা শুরু করি। দেখো স্ক্রিনে 7 নম্বর ক্লাসের প্রথম যে নিয়ম অর্থাৎ 40 নম্বর নিয়মটা, 39টা আগেই আলোচনা হয়েছে। আজকে 40 নম্বর নিয়ম ডেফিনিট আর্টিকেলসের দায়ের যে প্রয়োগের ভিত্তিতে যে ব্যবহার আমরা করি সেটার হচ্ছে 40 নম্বর নিয়ম আলোচনা করব। তাই স্ক্রিনে 40 নম্বর নিয়মে কি বলতেছে দেখো, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর গুণ বুঝাতে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দা বসে। কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর গুণ বুঝাতে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দা বসে। যেমন দ্য অনেস্টি অফ নজরুল ইসলাম ইজ প্রেইসওর্দি। এখানে দেখো নজরুল হচ্ছে গিয়ে নাউন, তার গুণ বোঝাতে অনেস্টি, যেটা এই অনেস্টির আগে দেখো দা বসছে। একইভাবে দ্য গ্রেটনেস অফ হাজি মহসিন ইজ নোন টু অল, অর্থাৎ হাজি মহসিনের মহত্ব সবারই জানা। এখানে গ্রেটনেস এবং অনেস্টি এই দুইটার আগে দেখো দা বসছে। এরপরে স্ক্রিনে 41 নম্বর যে নিয়মটা আছে সেখানে কি বলছে দেখো, নাউন দিয়ে কোনো অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি বুঝালে উক্ত নাউনের পূর্বে দা বসে। নাউন দিয়ে কোনো অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি বুঝালে উক্ত নাউনের পূর্বে দা বসে। অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি অর্থাৎ গুণবাচক যদি কিছু বুঝায়। দেখো প্রথম যে উদাহরণটা আছে এখানে বলছে আওয়ার কান্ট্রি নিডস দ্য প্যাট্রিয়ট। আওয়ার কান্ট্রি নিডস দ্য প্যাট্রিয়ট, এখানে নাউন দিয়ে অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি বোঝাচ্ছে, প্যাট্রিয়ট দিয়ে দেখো প্যাট্রিয়টের আগে দা বসছে। একইভাবে উই নিড নট হ্যাভ দ্য ট্রেইটর ইন দিস কোম্পানি, অর্থাৎ আমাদের এই কোম্পানিতে বিশ্বাসঘাতকের প্রয়োজন নাই। তাহলে ট্রেইটর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি, তার আগে দেখো এখানে দা বসতেছে। এরপরে দেখো 42 নম্বর যে নিয়মটা আছে, 42 নম্বর নিয়মে বলা হচ্ছে রেস্টুরেন্ট বা নিউজ পেপার এর পূর্বে দা বসে। রেস্টুরেন্ট বা নিউজ পেপার এর পূর্বে দা বসে। প্রথম এক্সাম্পলটা দেখো, দ্য লাবাম্বা ইজ এ ফেমাস রেস্টুরেন্ট। দ্য লাবাম্বা ইজ এ ফেমাস রেস্টুরেন্ট, এখানে রেস্টুরেন্টের নাম হচ্ছে লাবাম্বা, তার আগে দা বসছে। একইভাবে পত্রিকার নাম নিউজ পেপারের নামের আগে দা বসে। 2 নম্বর উদাহরণটাতে দেখো, আই রিড দ্য আমার দেশ এভরিডে। আমার দেশ একটা পত্রিকার নাম, আই রিড দ্য আমার দেশ এভরিডে। স্ক্রিনে দেখো 43 নম্বর নিয়মটাতে কি বলছে, সিনেমা হল, থিয়েটার, হল এর পূর্বে দা বসে। সিনেমা থিয়েটার এর পূর্বে দা বসবে, কিন্তু আর্ট ফর্ম বা প্রফেশন বুঝালে সিনেমা থিয়েটারের পূর্বে দা বসে না। আর্ট ফর্ম বা প্রফেশন পেশা বুঝালে তার আগে এই সিনেমা থিয়েটার থাকলেও সেখানে দা বসবে না। এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। দেখো প্রথমটাই বলতেছে সিনেমা হল থিয়েটার এর পূর্বে দা বসবে, কিন্তু আর্ট ফর্ম বা প্রফেশন যদি বুঝায় তাহলে এই সিনেমা থিয়েটারের আগে দা বসে না। কীরকম, প্রথমটাতে বলতেছে দ্য মনিহার সিনেমা হল ইজ সিচুয়েটেড ইন যশোর, অর্থাৎ মনিহার সিনেমা হল হচ্ছে এখানে যশোরে অবস্থিত। এখানে মনিহার সিনেমা হলের আগে দা বসছে কারণ এই সিনেমা হল যে শব্দটা, এই শব্দটা দিয়ে এখানে আর্ট ফর্ম বা প্রফেশন বোঝাচ্ছে না। একইভাবে 2 নম্বর এক্সাম্পলটাতে দেখো, দ্য ন্যাশনাল থিয়েটার উইল স্টেজ এ ড্রামা।
অর্থাৎ ন্যাশনাল থিয়েটারে একটা নাটক মঞ্চায়িত হবে। এই দুটোতেই কিন্তু কোনো আর্ট বা প্রফেশন বোঝাচ্ছে না, যার কারণে থিয়েটার এবং সিনেমা হলের আগে দা বসছে। কিন্তু 3 নম্বর এবং 4 নম্বর এক্সাম্পলে দেখো কোনো দা বসে নাই, কারণ এখানে পেশা বুঝাবে। যেমন প্রথমটাতে বলতেছে দেয়ার আর ম্যানি ডিফারেন্সেস বিটুইন সিনেমা অ্যান্ড থিয়েটার। সিনেমা এবং থিয়েটারের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, এটাতে কিন্তু একটা আর্ট ফর্ম বোঝাচ্ছে। পরেরটা দেখো ওয়ার্কিং ইন সিনেমা ইজ ইজিয়ার দ্যান ওয়ার্কিং ইন থিয়েটার, অর্থাৎ সিনেমায় কাজ করা থিয়েটারের কাজ করার থেকে সহজ। সিনেমায় কাজ করা থিয়েটারে কাজ করার থেকে সহজ। এখানে কিন্তু কাজ বোঝাচ্ছে, প্রফেশন, পেশা, যার কারণে 3 নম্বর এবং 4 নম্বর এক্সাম্পলে দেখো কোনো দা ব্যবহার করা হয় নাই। এরপরে দেখো স্ক্রিনে 44 নম্বর যে নিয়মটা দেখাচ্ছে, টেলিভিশনের পূর্বে দা বসবে। টেলিভিশনের পূর্বে দা বসবে, কিন্তু যখন টেলিভিশনটি মেশিন হিসেবে বোঝাবে। তোমার যে সেন্টেন্সটা থাকবে এই সেন্টেন্সটাতে টেলিভিশন বা টিভি সেটকে যদি মেশিন হিসেবে প্রকাশ করে তবে তার আগে দা বসাবা, কিন্তু টিভির কোনো প্রোগ্রাম যদি বুঝায় সেক্ষেত্রে টিভির পূর্বে দা বসবে না। প্রোগ্রাম বুঝালে টিভির আগে দা বসবে না, কিন্তু টিভি যদি একটা মেশিন সেট হিসেবে বুঝায় তাহলে সেক্ষেত্রে টিভির আগে বা টেলিভিশনের আগে দা বসবে। যেমন প্রথম এক্সাম্পলটাতে দেখো দেয়ার ইজ এ লেয়ার অফ ডাস্ট অন দ্য টিভি। এখানে টিভি যে মেশিনটা বা টিভি যে সেটটা তার উপরে ময়লার আস্তরণ পড়েছে, এটা বোঝাতে টিভির আগে দা বসতেছে। কিন্তু পরের বাক্যটায় দেখো প্রোগ্রাম অর্থে বোঝাচ্ছে আই ডোন্ট ওয়াচ টেলিভিশন রেগুলারলি। আমি নিয়মিত টিভি দেখি না। আই ডোন্ট ওয়াচ টেলিভিশন রেগুলারলি, এখানে প্রোগ্রাম অর্থে বুঝাইছে বিধায় এই বাক্যে টেলিভিশনের আগে দা বসেনি। কিন্তু আগের বাক্যটাতে টেলিভিশন একটা টিভি সেট বা মেশিন হিসেবে বুঝাইছে বিধায় সেখানে টিভির আগে দা বসছে। এরপরে দেখো স্ক্রিনে যে 45 নম্বর নিয়মটা দেওয়া আছে, এখানে কি বলতেছে, রেডিও প্রোগ্রাম বুঝাতে রেডিওর পূর্বে দা বসে। রেডিওর প্রোগ্রাম বুঝাতে রেডিওর পূর্বে দা বসে, কিন্তু ফর্ম বা প্রফেশন বুঝাতে রেডিওর পূর্বে দা বসে না। ফর্ম বা প্রফেশন বুঝাতে রেডিওর পূর্বে দা বসে না, অর্থাৎ আপনি রেডিওতে যদি কোনো পেশার সাথে জড়িত থাকেন সেক্ষেত্রে রেডিওর আগে দা বসবে না। রেডিওতে যদি কোনো প্রোগ্রাম হয় সেক্ষেত্রে আপনাকে দা বসাতে হবে রেডিওর আগে। এবং 3 নম্বর আরও একটা নিয়ম, মানে 45-এর এই যে নিয়মটা, এর মধ্যে 3টা নিয়ম কিন্তু বলা হয়েছে। একদম শেষ কথাটায় বলা হয়েছে আবার রেডিও যখন যন্ত্রপাতি হিসেবে ব্যবহৃত হবে তোমার বাক্যে, তখন দায়ের পরিবর্তে তোমাকে সেখানে এ বসাতে হবে। আমি আরেকবার তোমাদেরকে জিনিসটা বলে দেই, রেডিও যদি প্রোগ্রাম বুঝায় কোনো বাক্যে সেখানে রেডিওর আগে দা বসবে, কিন্তু ফর্ম বা প্রফেশন বুঝাতে রেডিওর আগে দা বসবে না। আবার যদি রেডিও তোমার যন্ত্রপাতি হিসেবে ব্যবহৃত হয় তবে সেখানে দার পরিবর্তে এ বসাবা। দেখো 3টা উদাহরণ দিয়ে আমি ব্যাপারটা পরিষ্কার করে দিচ্ছি। প্রথমটাতে আমরা বুঝাবো হচ্ছে প্রোগ্রাম বোঝানোর জন্য এটা হচ্ছে দা বসবে। তাহলে কি বলতেছে, আই ডোন্ট ফাইন্ড টাইম টু লিসেন টু দ্য রেডিও। আই ডোন্ট ফাইন্ড টাইম টু লিসেন টু দ্য রেডিও, অর্থাৎ রেডিওর প্রোগ্রাম, এখানে প্রোগ্রাম কথাটা বলে নাই, কিন্তু রেডিওর প্রোগ্রাম শোনার জন্য আমি সময় পাই না। এইখানে প্রোগ্রাম যেহেতু বুঝাইছে এই বাক্যে, এই জন্য রেডিওর আগে দা বসছে। 2 নম্বরটায় বলা হয়েছিল ফর্ম বা প্রফেশন বুঝাইলে সেক্ষেত্রে রেডিওর আগে দা বসবে না। যেমন রুনা সিংস ইন রেডিও, রুনা রেডিওতে গান করে, রুনা রেডিওতে গান গায়, এখানে প্রফেশন বুঝাচ্ছে, যার কারণে এই রেডিওর আগে দা বসেনি। 3 নম্বর যেটা বুঝাইছে একদম শেষে, সেখানে বলা হয়েছে রেডিও যদি যন্ত্রপাতি হিসেবে ব্যবহার হয় কোনো বাক্যে তাহলে সেখানে দার পরিবর্তে এ বা এন বসবে। এন বসবে না, যেহেতু রেডিওর হচ্ছে আর তো হচ্ছে ভাওয়েল কনসোনান্ট সাউন্ড দিবে, সো এখানে রেডিওর পূর্বে সবসময় এ বসবে। তাইলে কখন, যখন রেডিও একটা যন্ত্রপাতি হিসেবে ব্যবহার হবে তোমার বাক্যে। শি অলওয়েজ ক্যারিস এ রেডিও, সে সবসময় রেডিও বহন করে। শি অলওয়েজ ক্যারিস এ রেডিও, সে রেডিও বহন করে, অর্থাৎ রেডিও যে যন্ত্রটা, ওই যন্ত্রটা সে সবসময় বহন করে, এই কারণে রেডিওর আগে এ বসছে। শিক্ষার্থী বন্ধুরা দেখো স্ক্রিনে 46 নম্বর নিয়মটাতে কি বলছে, উৎসাহী অনুমোদন বুঝাতে, মানে অতি উৎসাহী আমরা অনেক সময় কথা বলি না, দ্যাটস দ্য গ্রেট, ঠিক আছে, এই টাইপের, মানে কোনো তুমি খুব এক্সাইটমেন্টের সাথে কোনো জিনিসে যদি তুমি অনুমোদন বুঝাও সেক্ষেত্রে তোমাকে দা বসাতে হবে।
উদাহরণ দেখো, দ্যাটস দ্য ওয়ার্ড। ধরো তোমার কোনো বন্ধু কোনো একটা কথা বললো, সেটা তোমার খুবই পছন্দ হয়েছে, মানে একদম পারফেক্ট কথা হয়েছে, মানে অনুমোদন দেওয়ার ক্ষেত্রে তখন তুমি কি বলো? দ্যাটস দ্য ওয়ার্ড। এখানে এই যে ওয়ার্ডের আগে দা বসতেছে। একইভাবে যদি কোনো সুর শুনে যদি তোমার খুব পছন্দ হয়, কোনো গানের সুর শুনে যদি তোমার খুব পছন্দ হয়, সেক্ষেত্রে তুমি কি বলো? দ্যাটস দ্য মেলোডি। দ্যাটস দ্য মেলোডি মানে এইটাই আসল সুর, দ্যাটস দ্য মেলোডি, এটাই আসল সুর। এখানে উৎসাহী অনুমোদন বুঝাইতে দা বসবে। এরপরে দেখো স্ক্রিনে 47 নম্বর নিয়মটাতে কি বলছে? নিম্নোক্ত সময় নির্দেশক ফ্রেজ আছে, কিছু নির্দিষ্ট সময় নির্দেশক ফ্রেজ আছে, এই ফ্রেজের ক্ষেত্রে দাগুলা বসে। আমি ফ্রেজগুলো দিচ্ছি, ফ্রেজগুলো মুখস্থ করে নিতে হবে, এটার মধ্যে বোঝার কিছু নাই। ফ্রেজগুলো কী কী দেখো? ইন দ্য ইভিনিং, ইন দ্য মর্নিং, দ্য প্রিভিয়াস মর্নিং, অন দ্য ডে আফটার, ইন দ্য আফটারনুন, দ্য নেক্সট ডে, দ্য নেক্সট নাইট, দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস নাইট, দ্য ফলোয়িং ডে। আমরা যদি নেটিভ ইংলিশ স্পিকার হইতাম তাহলে আমাদের এই বিষয়গুলো এত কঠিন মনে হইতো না। আমরা কথা বলতে বলতেই বুঝতে পারতাম কোথায় দা ব্যবহার হবে, কোথায় এ হবে, কোথায় অ্যান হবে, কোথায় আর্টিকেলসের ব্যবহার হবে না। যেহেতু আমরা নেটিভ স্পিকার হচ্ছে বাংলা, যার কারণে এই যে ফ্রেজগুলো আমাকে এই আর্টিকেলসের ক্ষেত্রে মনে রাখতে হবে যে সময় নির্দেশক কিছু ফ্রেজের ক্ষেত্রে দা বসে। আমি আরেকবার বলে দিচ্ছি, ইন দ্য ইভিনিং, ইন দ্য মর্নিং, দ্য প্রিভিয়াস মর্নিং, অন দ্য ডে আফটার, ইন দ্য আফটারনুন, দ্য নেক্সট ডে, দ্য নেক্সট নাইট, দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস নাইট, দ্য ফলোয়িং ডে। এইসব ক্ষেত্রে দা বসবে এই ফ্রেজগুলোর ক্ষেত্রে। কিন্তু আবার এমন কিছু সময় নির্দেশক ফ্রেজও আছে যেগুলোর ক্ষেত্রে দা বসে না। এমন কিছু সময় নির্দেশক ফ্রেজও আছে যেগুলোর ক্ষেত্রে দা বসবে না। যেমন দেখো, অল ডে, অল নাইট, অল ইয়ার, অল স্প্রিং, লাস্ট নাইট, লাস্ট মন্ডে, লাস্ট ইয়ার, লাস্ট মার্চ, লাস্ট উইক, লাস্ট মান্থ, মিড নাইট, মিড ডে। এই ফ্রেজগুলো সময় নির্দেশক, এর আগে দা বসবে না। দুটো ফ্রেজই মানে কোনটাতে দা বসবে কোনটাতে দা বসবে না, এই সময় নির্দেশক ফ্রেজগুলো তোমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। এরপরে দেখো 48 নম্বর নিয়মটাতে বলছে সিজনের নামের পূর্বে দা ব্যবহার করাও যেতে পারে, নাও যেতে পারে, তোমার ইচ্ছার উপরে নির্ভর করবে। সিজন গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, এগুলোর যে ইংরেজি, এই ইংরেজির ক্ষেত্রে তুমি দা ব্যবহার করতেও পারো, নাও করতে পারো, ঠিক আছে, তোমার ইচ্ছা। দেখো, দ্য সামার গ্রীষ্মকাল, আবার তুমি শুধু সামারও বলতে পারো। দ্য স্প্রিং বসন্তকাল, আবার তুমি শুধু স্প্রিংও বলতে পারো। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, এরপরে স্ক্রিনে 49 নম্বর নিয়মটাতে কি বলছে? মিল মানে খাবার। মিলের পূর্বে পোস্ট মডিফায়ার হিসেবে দা বসে। মিলের পূর্বে পোস্ট মডিফায়ার হিসেবে মানে মিলের পূর্বে পরবর্তী বিশেষিত করার জন্য দা বসে, কিন্তু অর্ডিনারি মিল মানে সাধারণ মিল যদি বুঝায় সেক্ষেত্রে কোনো আর্টিকেলস বসে না। আরও একটা কথা বলছে, যদি কোনো মিলের পূর্বে অ্যাডজেক্টিভ যুক্ত হয় তবে তার পূর্বে এ বা অ্যান বসে। তিনটা টার্ম কিন্তু দেওয়া হয়েছে একটা নিয়মের মধ্যেই। প্রথম হচ্ছে মিল মানে খাবারের মাধ্যমে যদি কোনো পোস্ট মডিফায়ার যদি ব্যবহার করা হয় তাহলে সেখানে দা বসবে। অর্ডিনারি মিল যেটা স্বাভাবিক বা সাধারণ মিল, তার আগে কোনো আর্টিকেলসই বসবে না। আবার এমন কোনো মিলের পূর্বে যদি অ্যাডজেক্টিভ যুক্ত হয় তবে তার পূর্বে এ বা অ্যান বসে। দেখো, তিনটা টার্ম, তিনটা এক্সাম্পল দিয়ে বুঝাই দেওয়া হবে। প্রথমটা হচ্ছে পোস্ট মডিফায়ারের যেটা এক্সাম্পল সেটা দিচ্ছি, দ্য ডিনার অন হার ওয়েডিং ওয়াজ সিম্পল। এখানে নৈশভোজ বলতেছে তার বিবাহের, তাহলে পোস্ট মডিফায়ার আছে। দেখো, হার ওয়েডিং তার বিবাহ দিয়ে এখানে নৈশভোজটাকে মডিফাই করে দিয়েছে। দ্য ডিনার অন হার ওয়েডিং ওয়াজ সিম্পল, যার কারণে এখানে নৈশভোজের আগে দা বসছে। এটা যদি অর্ডিনারি মিল হইতো তাহলে অর্ডিনারি মিল হইলে এখানে ডিনারের আগে দা বসতো না। একইভাবে 2 নম্বর এক্সাম্পলটাতে দেখো, হ্যাভ ইউ টেকেন ইউর লাঞ্চ, এটা কিন্তু অর্ডিনারি মিল। এটা অর্ডিনারি মিল বিধায় এই মিলের আগে দা বসতেছে না। যেমন হ্যাভ ইউ টেকেন ইউর লাঞ্চ, হ্যাভ ইউ টেকেন ইউর লাঞ্চ, তুমি কি তোমার দুপুরের খাবার গ্রহণ করেছো, এটা অর্ডিনারি মিল। কিন্তু এটা যদি এই লাঞ্চের পরে যদি এটাকে পোস্ট মডিফায়ার করা হইতো, কোনো বিশেষিত করা হইতো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে এই লাঞ্চের আগে দা বসাতে হতো, যেটা 1 নম্বর নিয়মে বোঝানো হইল। 3 নম্বর যেটা বলছে, 3 নম্বর যে টার্মটা, কোনো মিলের পূর্বে যদি অ্যাডজেক্টিভ যুক্ত হয় তবে তার পূর্বে এ বা অ্যান বসে, সেখানে আর দা বসে না। যদি অ্যাডজেক্টিভ হয় যদি কোনো মিলের পূর্বে, যেমন হি গেইভ আস এ গুড লাঞ্চ, হি গেইভ আস এ গুড লাঞ্চ, সে আমাদেরকে একটি ভালো খাবার
ভালো দুপুরের খাবার দিয়েছিল। হি গেইভ আস এ গুড লাঞ্চ। সে আমাদেরকে একটি ভালো দুপুরের খাবার দিয়েছিল। দেখো এইখানে মধ্যাহ্নভোজ অর্থাৎ মধ্যাহ্নভোজটা কিন্তু সাধারণ মিল না, কারণ এর আগে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে গুড। এই গুডের কারণে এখানে দা ব্যবহার করা হচ্ছে না, এখানে এ বা অ্যান ব্যবহার করা হচ্ছে। দেখো পরের যে নিয়মটা 50 নম্বর নিয়মটাতে বলছে স্ক্রিনে, নামবিহীন হলে টাইটেলের পূর্বে দা বসবে। যদি কোনো টাইটেল ব্যবহার করা হয় এবং বাক্যটাতে যদি কোনো নাম না থাকে সেক্ষেত্রে তোমাকে দা বসাতে হবে, কিন্তু টাইটেলের পরে যদি কোনো নাম থাকে তাহলে কিন্তু আর দা বসানো যাবে না। টাইটেল আছে বাক্যে কিন্তু নাম নাই, সেখানে দা বসবে। আর টাইটেলও আছে, টাইটেলের পরে নামও আছে, এরকম ক্ষেত্র হইলে সেখানে দা বসানো যাবে না। দেখো প্রথমটা উদাহরণে কি বলছে, দ্য প্রেসিডেন্ট, দ্য প্রফেসর, দ্য প্রিন্সিপাল। এখানে এই যে টাইটেলগুলো আছে এই টাইটেলগুলোর পরে দেখো কোনো নাম নাই, নামবিহীন যেহেতু সেহেতু এখানে দা বসতেছে। কিন্তু ঠিক 2 নম্বর যে নিয়মটাতে দেখো টাইটেলের পরে মানুষের নাম আছে, সেক্ষেত্রে এখানে আর দা বসবে না। প্রফেসর রশিদ ইজ এ স্কলার, প্রফেসর রশিদ ইজ এ স্কলার, অর্থাৎ অধ্যাপক রশিদ একজন বিদ্বান। এখানে প্রফেসরের আগে আর দা বসলো না, যদিও কিন্তু এটা টাইটেল, কিন্তু এই টাইটেলের আগে দা বসবে না, কারণ টাইটেলের ঠিক পরেই নাম রয়েছে এই জন্য। এরপরে দেখো 51 নম্বর যেটা নিয়মে বলছে স্ক্রিনে, অ্যাপোজিশন, এর ক্ষেত্রে নাউনের পূর্বে দা বসাতে হয়। অ্যাপোজিশন এর ক্ষেত্রে নাউনের, অ্যাপোজিশন জিনিসটা কি তোমরা এক্সাম্পলে গেলে বুঝতে পারবা। এটা অ্যাপোজিশনের ক্ষেত্রে নাউনের পূর্বে দা বসাতে হয়, কিন্তু অ্যাপোজিশনের মধ্যে যদি প্রপার নাউন থাকে তবে আবার দা বসাতে হয় না। অ্যাপোজিশনের ক্ষেত্রে যদি নাউন হয় তার পূর্বে কিন্তু দা বসাবা, কিন্তু প্রপার নাউন হইলে দা বসাবা না। দেখো এক্সাম্পল দিয়ে বুঝাই দিচ্ছি। প্রথমটা দেখো, প্রথমটা হচ্ছে অ্যাপোজিশন হবে এবং নাউন, অর্থাৎ দা বসতেছে যেখানে সেইটা। ডাক্তার আহমেদ দ্য প্রিন্সিপাল ইজ এ জেন্টলম্যান। ডক্টর আহমেদ একজন অধ্যাপক, তিনি ভদ্র মানুষ। এখানে নাউনের পূর্বে দেখো দা বসছে, নাউনের পূর্বে দা বসছে, কিন্তু অ্যাপোজিশনের মধ্যে যদি প্রপার নাউন থাকে তবে দা বসে না। দেখো অ্যাপোজিশনের মধ্যে প্রপার নাউন কোনটা, ডাক্তার আহমেদ। এখানে ডাক্তার আহমেদের আগে কিন্তু আর দা বসছে না, এখানে দা প্রিন্সিপাল ডক্টর আহমেদ মানে ভিতরে চলে গেছে, ইজ এ জেন্টলম্যান। এইখানে আর ডক্টর আহমেদের আগে দা বসবে না, কিন্তু আগের বাক্যটাতে দা প্রিন্সিপাল, প্রিন্সিপাল যেহেতু ভিতরে ছিল নাউন হিসেবে সেহেতু সেখানে দা বসছিল। পরের বাক্যটাতে ডক্টর আহমেদ আছে প্রপার নাউন হিসেবে, যার কারণে প্রিন্সিপালের আগে দা বসছে, ডক্টর আহমেদের আগে বসেনি। দেখো এরপরে যে স্ক্রিনে দেখা যাচ্ছে 52 নম্বর যেটা নিয়ম, এটাতে কি বলছে, অ্যাডভার্বস যদি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয় তবে তার পূর্বে দা বসে। তোমাদের অনেকের মনে যখন আমি বলি যে এই ভিডিওর ডেসক্রিপশনে আমি পার্টস অফ স্পিচেরও লিঙ্কটা শেয়ার করে দেব, তোমাদের প্রশ্ন হতে পারে যে আর্টিকেলসের মধ্যে কেন আবার হচ্ছে পার্টস অফ স্পিচের ক্লাসের লিঙ্ক শেয়ার করতে হবে। দেখো পুরো আর্টিকেলসটাই যখন আলোচনা করেছি এর মধ্যে কিন্তু পার্টস অফ স্পিচের ব্যাপক ব্যবহার আসছে। তো 52 নম্বর নিয়মটা কিন্তু তারই একটা আবর্তিত রূপ, যে অ্যাডভার্ব আর হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন তোমার যদি অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ সম্পর্কে যদি একটা সাধারণ ধারণা না থাকে, একটা ভালো ধারণা যদি না থাকে, তাহলে কিন্তু তুমি এই নিয়মটা পরীক্ষার খাতায় অ্যাপ্লাই করতে পারবা না। তোমাকে তো আগে অ্যাডভার্ব চিনতে হবে, তোমাকে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ চিনতে হবে। হ্যাঁ, অ্যাডভার্ব বিশেষিত করে নাউন প্রোনাউন বাদে বাকি পার্টস অফ স্পিচকে, আর অ্যাডজেক্টিভ বিশেষিত করে হচ্ছে নাউন প্রোনাউনকে। তো এই বিষয়গুলো পার্টস অফ স্পিচের ক্লাসে ডিটেলস দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিও। তো কি বলছিলাম নিয়মটাতে, অ্যাডভার্ব যদি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় তবে তার পূর্বে দা বসে। যেমন দ্য ডাউন ট্রেন ইজ লেট, দ্য ডাউন ট্রেন ইজ লেট। এইখানে ডাউন শব্দটা অ্যাডভার্ব, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে, অর্থাৎ ট্রেনকে বিশেষিত করতেছে ডাউন দ্বারা। ট্রেন হচ্ছে নাউন, নাউনকে যে বিশেষিত করবে সে হবে হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু ডাউন কিন্তু নর্মালি সবসময় কাজ করে হচ্ছে অ্যাডভার্বের। এখানে অ্যাডভার্বটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে বিধায় এই অ্যাডজেক্টিভের আগে দা বসাতে হয়েছে। একইভাবে 2 নম্বর এক্সাম্পলটাতে দেখো অ্যাবোভ,
অ্যাবভ শব্দটা কিন্তু সবসময় অ্যাডভার্ব হয়, কিন্তু এখানে এক্সাম্পলস হচ্ছে উদাহরণসমূহ হচ্ছে নাউন। এই নাউনকে যে মডিফাই করতেছে অ্যাবভ দ্বারা, সে অ্যাডভার্ব না হয়ে এখানে হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে দ্য অ্যাবভ এক্সাম্পলস আর টেকেন ফ্রম দ্য রিপোর্ট, অর্থাৎ উপরের উদাহরণগুলো প্রতিবেদন থেকে নেওয়া হয়েছে। বোঝা গেছে বিষয়টা? তাহলে অ্যাডভার্ব যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে তার পূর্বে তোমাদেরকে দা বসাতে হবে। এরপরে 53 নম্বর নিয়মটা দেখো স্ক্রিনে কি বলছে। নাউন প্লাস অফ প্লাস নাউন থাকলে তার পূর্বে দা বসে। একটা নাউন থাকবে বাক্যে, তারপরে একটা প্রিপোজিশন অফ থাকবে, তারপর আবার নাউন থাকবে। এরকম থাকলে সেক্ষেত্রে পূর্বে দা বসবে। দেখো উদাহরণ দেখো, দ্য রাইস অফ দিনাজপুর ইজ ফাইন। এখানে দেখো রাইস একটা নাউন, দিনাজপুর একটা নাউন, মাঝখানে অফ দিয়ে কিন্তু আছে একটা প্রিপোজিশন। তাহলে এই যে প্রথম যে রাইস, এই রাইসের পূর্বে দা বসতেছে। একইভাবে দেখো দ্য জুট অফ বাংলাদেশ, এখানে বাংলাদেশ একটা নাউন, জুট একটা নাউন, মাঝখানে অফ আছে। এই দ্য জুট অফ বাংলাদেশ, এখানে জুটের আগে দা বসতেছে। সব শেষে 54 নম্বর যে নিয়মটা দেখো, এখানে বলতেছে কি, নাউন প্লাস পোস্ট মডিফায়ার, অর্থাৎ পরবর্তী বিশেষিত যদি থাকে তোমার বাক্যের মধ্যে, তাহলে পূর্বে নির্দিষ্টতা বোঝাতে দা বসবে। নাউন প্লাস বাক্যের মধ্যে যদি পোস্ট মডিফায়ার যদি থাকে, তাহলে পূর্বের নির্দিষ্টতা বোঝাতে সেখানে দা বসবে। কীরকম? শি ফাউন্ড দ্য পার্স দ্যাট শি লস্ট ইয়েস্টারডে। এখানে পোস্ট মডিফায়ার কিন্তু পরে আছে। শি লস্ট ইয়েস্টারডে, যে পার্সটা সে খুঁজে পেয়েছিল সেটা সে গতকাল হারিয়েছিল। এই বাক্যটা এতটুকু বললেই হয়তো যে সে ব্যাগটা খুঁজে পেয়েছিল, এই পর্যন্ত কিন্তু এনাফ। কিন্তু এখানে পোস্ট মডিফায়ার করা হয়েছে কি, গতকাল যেটা সে হারিয়েছিল সেই ব্যাগটাই সে খুঁজে পেয়েছে। সে কিন্তু রাস্তায় একটা অচেনা ব্যাগ খুঁজে পায় নাই, গতকাল হারানো ব্যাগটাই সে খুঁজে পেয়েছে। এটা হচ্ছে পোস্ট মডিফায়ার, যার কারণে এই যে পার্স যে নাউন, এই নাউনের পরে পোস্ট মডিফায়ার আছে, সুতরাং এই নাউনের আগে দেখো দা বসছে। একইভাবে দ্বিতীয় বাক্যটায় দেখো, দ্য গার্ল সিটিং অন দ্য বেঞ্চ ইজ বিউটিফুল। এখানে গার্ল কিন্তু হচ্ছে নাউন, তারপরে কিন্তু পোস্ট মডিফায়ার আছে, অর্থাৎ নাউনকে বিশেষিত করছে পরে, অর্থাৎ যে মেয়েটি বেঞ্চে বসে আছে সে সুন্দর। এই জন্য এই গার্ল হচ্ছে নাউন, আর বেঞ্চে বসে আছে সে সুন্দর, এটা হচ্ছে পোস্ট মডিফায়ার। সুতরাং এই গার্লকে তোমার ডেফিনেট আর্টিকেলস দা দিয়ে ব্যবহার করতে হচ্ছে। তো যে 54টা নিয়ম দেখালাম, এই 54টা নিয়ম কিন্তু আসলে ডেফিনেট আর্টিকেলসের পুরো নিয়ম, অর্থাৎ ডেফিনেট আর্টিকেলস বলতে দা। এর আগে কিন্তু ইনডেফিনিট আর্টিকেলস এ এবং এন এর ব্যবহারগুলো দেখানো হয়েছে আগের ক্লাসগুলোতে, এবং তার আগে কিন্তু আর্টিকেলসের বেসিক যে বিষয়গুলো সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। সামনে হয়তোবা আর 2 থেকে 3টা ক্লাস হইতে পারে, সেই ক্লাসগুলোতে নো আর্টিকেলস, অর্থাৎ ওমিশনস অফ আর্টিকেলস, কোথায় আর্টিকেলস বসে না, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। ভালো থেকো সবাই, ধন্যবাদ।